ওয়েলকাম টু আরপিজি এক্সাম গাইড। এটা আমাদের ভূগোল জিকে পার্ট 2 ভিডিও এবং আজকে আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে তার মধ্যে যা যা গুরুত্বপূর্ণ বিষয় যেসবগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা থাকে আমরা সেগুলো আজকে সমস্ত কিছু আলোচনা করব। চলুন শুরু করা যাক। উচ্চতা, উষ্ণতা ও উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরগুলিকে যে ভাগে ভাগ করা যায় সেগুলি হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। প্রথমেই ট্রপোস্ফিয়ার। এর আরও দুটো নাম আছে যেগুলো হচ্ছে ঘনমণ্ডল বা ক্ষুব্ধমণ্ডল একে বলা হয়। এর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 18 কিমি পর্যন্ত এটা বিস্তৃত। আর আমরা যে স্তরে বাস করি বায়ুমণ্ডলের, মানে আমরা তো ভূপৃষ্ঠেই বাস করি, আর এই স্তর ভূপৃষ্ঠ থেকে শুরু হচ্ছে, তাই আমরা বায়ুমণ্ডলের এই স্তরেই বাস করি। এই স্তরের বায়ুতে প্রায় 90% ধূলিকণা, জলীয় বাষ্প, কুয়াশা, মেঘ থাকে এবং সেই জন্য ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত, তুষারপাত এই ঘটনাগুলো এই স্তরে দেখা যায়। এবং এই ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি এগুলো হয় বলেই এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই স্তরে প্রতি কিলোমিটার উচ্চতার জন্য 6.4 ডিগ্রি বা 165 মিটার উচ্চতার জন্য 1 ডিগ্রি করে উষ্ণতা হ্রাস পায়। এই উষ্ণতা হ্রাসের ঘটনাকে বলা হয় ল্যাপস রেট অফ টেম্পারেচার। এই বিষয়টা অনেক পরীক্ষায় আসতে দেখা গেছে, এটা কিন্তু পড়ে যে ল্যাপস রেট কাকে বলে। এটা হচ্ছে যে প্রতি কিলোমিটার উচ্চতার জন্য যে 6.4 ডিগ্রি করে উষ্ণতা হ্রাস পায় সেটাকেই। এই ট্রোপোস্ফিয়ারের নাম ট্রোপোস্ফিয়ার কেন হয়েছে বলে দিই। যখন ট্রোপো কথাটার অর্থ হচ্ছে পরিবর্তন, তো এই স্তরে দৈনন্দিন আবহাওয়ায় বিভিন্ন পরিবর্তন দেখা যায়। যেহেতু আমরা এই স্তরে বাস করি, আমরা সেই পরিবর্তনগুলো অনুভব করি। যেমন প্রত্যেক দিনের আবহাওয়া কিন্তু সমান থাকে না, কোনো দিন একটু গরম বেশি বা কোনো দিন ঠান্ডা, এইরকম প্রতিদিনের আবহাওয়া তো পরিবর্তন হয়। তো এই জন্যই এই স্তরের নাম ট্রোপোস্ফিয়ার, কারণ এর আবহাওয়া প্রত্যেক দিনই পরিবর্তন হয়ে যায়। ট্রপোপজ। ট্রপোস্ফিয়ার স্তরের উপরে 3 কিমি পর্যন্ত কোনো উষ্ণতা হ্রাস বা বৃদ্ধি হয় না, এই অংশকে বলে ট্রপোপজ। এই ট্রপোপজের পর থেকে শুরু হয় বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, যার নাম স্ট্র্যাটোস্ফিয়ার বা এর আরেকটা নাম হচ্ছে শান্তমণ্ডল। ট্রপোপজের উপরে প্রায় 50-60 কিমি পর্যন্ত এটা বিস্তৃত। এই স্তরে বায়ুপ্রবাহ, মেঘ, ঝড় বৃষ্টি, বজ্রপাত এগুলো কিছু দেখা যায় না। তার জন্যই এই স্তরে এরোপ্লেন বা জেট বিমানগুলো চলাচল করে। তার কারণ এখানে ঝড় বৃষ্টি না হওয়ার জন্য এখানকার পরিবেশটা অনেক শান্ত এবং স্থিতিশীল, সেই জন্য এরোপ্লেন জেট বিমানগুলো এই স্তরে চলে। এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কোন স্তরে এরোপ্লেন বা জেট বিমান চলে, এটা প্রশ্ন আসে, তো উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। ওজোন স্তর। এটা বায়ুমণ্ডলের কোনো একটা আলাদা স্তর নয়, এটা স্ট্র্যাটোস্ফিয়ারেরই একটা অংশ। এই স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে ওজোন গ্যাসের ঘনত্ব অনেক বেশি থাকার জন্য সেই অংশের নাম ওজোন স্তর। এই ওজোন স্তরের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হলো যে সূর্যের ক্ষতিকারক যে অতিবেগুনি রশ্মি আসে তা কিন্তু সেখানে শোষিত হয় এবং পৃথিবীর সমস্ত জীবকুল সেই রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পায়। স্ট্র্যাটোপজ। আমরা আগে একটা প্রশ্নে জানলাম যে ট্রপোস্ফিয়ারের উপরে একটা অংশের নাম ট্রপোপজ। ঠিক সেরকম স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে একটা অংশ আছে যেখানে কিছুদূর পর্যন্ত কোনো উষ্ণতা কমেও না বা বাড়েও না, তো সেই অংশকে বলে স্ট্র্যাটোপজ। এবারে স্ট্র্যাটোপজের উপর থেকে শুরু হয় বায়ুমণ্ডলের আরেকটি স্তর, সেটির নাম মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোপজের উপর থেকে 80 কিমি পর্যন্ত বিস্তৃত। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় এবং সেই কারণে আকাশ থেকে যেসব উল্কা পৃথিবী থেকে ছুটে আসে তা এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। এরপর মেসোপজ। ঠিক ট্রপোপজ ও স্ট্র্যাটোপজের মতোই জিনিস। মেসোস্ফিয়ারের উপরে যে উচ্চতায় তাপমাত্রা হ্রাস পাওয়া থেমে যায়, মানে তাপমাত্রা হ্রাস বৃদ্ধি ঘটে না, সেই অংশকে মেসোপজ বলে। এবং ঠিক মেসোপজের উপর থেকে শুরু হয় আয়নোস্ফিয়ার বা এর আরেক নাম থার্মোস্ফিয়ার। মেসোপজের উপর থেকে শুরু এবং ভূপৃষ্ঠ থেকে মাপলে 600 কিলোমিটার পর্যন্ত এটার বিস্তৃতি। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এখানে উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়, তার জন্য 500 কিমি উচ্চতাতেই যখন আমরা দেখব সেখানেই উষ্ণতা হয়ে যায় 1200 ডিগ্রি সেলসিয়াস। আয়নোস্ফিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেতার তরঙ্গ এই স্তরেই প্রতিফলিত হয়। পৃথিবী থেকে বেতার তরঙ্গ যখন ছাড়া হয় এবং সেটা আমরা গ্রহণ করি কিভাবে, কারণ বেতার তরঙ্গ সে আয়নোস্ফিয়ারে গিয়ে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীর বুকে ফিরে আসে, তখনই আমরা সেই সিগন্যাল পাই। আর একটা বিষয় হচ্ছে এই স্তরে বায়ুকণা পরমাণুতে পরিণত হয় এবং ইলেকট্রন ও প্রোটনের সংস্পর্শে একটা আলোক রশ্মি উৎপন্ন হয়। সেই আলোক রশ্মিকে সুমেরু বা কুমেরু প্রভাব বলা হয়। মানে পৃথিবীর সুমেরুতে, মানে
উত্তর মেরুতে এটাকে বলা হয় সুমেরু প্রভা এবং কুমেরু বা দক্ষিণ মেরুতে বলা হয় কুমেরু প্রভা। এক্সোস্ফিয়ার এটাই পৃথিবীর বায়ুমণ্ডলের সবথেকে বাইরের স্তর। এটি আয়নোস্ফিয়ারের ঊর্ধ্বে প্রায় 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এখানে উষ্ণতাও বৃদ্ধি পায় এবং এই স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য সবথেকে বেশি। ম্যাগনেটোস্ফিয়ার, আমি এর আগে বললাম যে এক্সোস্ফিয়ার হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে সবথেকে বাইরের স্তর, কিন্তু তার থেকেও বাইরে আছে এই ম্যাগনেটোস্ফিয়ার। কারণ এই ম্যাগনেটোস্ফিয়ার বায়ুমণ্ডলের ওই স্তরগুলোর মতো সাধারণ স্তর নয়, এটা ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত একটি চৌম্বক ক্ষেত্র। এই স্তর আমাদের সমস্ত বায়ুমণ্ডলগুলোকে বেষ্টন করে আছে। এই স্তরের জন্য পৃথিবীর বায়ুমণ্ডলের আয়নিত কণার উপস্থিতি নিয়ন্ত্রিত হয়। এবার আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এর সাথে সম্পর্কযুক্ত একটা প্রশ্ন আমি আপনাদের জন্য রাখছি। প্রশ্ন হচ্ছে অ্যারোনমি কাকে বলে বা অ্যারোনমি কি? আপনার উত্তর আপনি কমেন্টে জানান এবং এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব। তার আগে আপনি কিন্তু এর উত্তর কমেন্টে অবশ্যই জানান। এটা ছিল আমাদের ভূগোল জিকে পার্ট 2 ভিডিও, এবং ভূগোল জিকের পার্ট 1 ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেখানেও কিছু ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আমরা দিয়েছি। সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখবেন। আমাদের সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের ইউটিউব চ্যানেল আরপিজি এক্সাম গাইড। এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজকেও আপনি লাইক করতে পারেন। আমাদের ফেসবুক পেজ হলো আরপিজি এক্সাম গাইড। তো এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড বেস্ট অফ লাক।